আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি নবম ও দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বিষয়ের সপ্তম অধ্যায় তরঙ্গ ও শব্দ এই চ্যাপ্টারের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। দেখো, এখানে কি দেখতে পাচ্ছ? ডান পাশে শব্দের প্রতিফলন, প্রতিধ্বনি, বিভিন্ন মাধ্যমের শব্দের বেগের যে তারতম্য, বায়ুতে শব্দের বেগ এবং প্রতিধ্বনির সমীকরণ, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। ইতিপূর্বে আমি তরঙ্গ শব্দ চ্যাপ্টারের আরও দুটি ক্লাস নিয়েছি, তোমরা যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিবে। চলো শুরু করা যাক। প্রথমে আমাদের কি আসছে? শব্দের প্রতিফলন। শব্দের প্রতিফলন বলতে কি বোঝায়? উৎস হতে শব্দ সৃষ্টি হয়ে কোনো প্রতিফলক পৃষ্ঠে বাধা পেয়ে আবার ফিরে আসার ঘটনাকে শব্দের প্রতিফলন বলে। অর্থাৎ আমরা যে কথা বলি বা যে কোনো শব্দ উৎপন্ন করি, সেটি অনুদৈর্ঘ্য তরঙ্গ আকারে চারিদিকে ছড়িয়ে পড়ে। এরপরে সামনে যে দেয়াল বা যে কোনো বাধা বা প্রতিফলক পৃষ্ঠ থাকে, সেগুলোতে প্রতিফলিত হয়ে আবার ফিরে আসে। তো এই যে শব্দটা গিয়ে আবার প্রতিফলিত হয়ে ফিরে আসলো, এই যে ঘটনা, এটি হলো শব্দের প্রতিফলন। অর্থাৎ উৎস হতে শব্দ সৃষ্টি হবে, হওয়ার পরে সেটি কোনো একটা প্রতিফলক পৃষ্ঠে বাধা পাবে, বাধা পাওয়ার পরে সেটি আবার যদি উৎসের কাছে অবশ্যই ফিরে আসে, এই যে ঘটনাটা, এটি হলো কি শব্দের প্রতিফলন। এরপরে আসো, দেখো শব্দের প্রতিধ্বনি। শব্দের প্রতিধ্বনি কি? উৎস হতে শব্দ সৃষ্টি হয়ে কোনো প্রতিফলক পৃষ্ঠে বাধা পেয়ে ফিরে আসার ফলে যদি মূল শব্দের পুনরাবৃত্তি ঘটে। দেখো, সূক্ষ্ম একটা পার্থক্য আছে এখানে। কি মূল শব্দের পুনরাবৃত্তি ঘটেনি? মূল শব্দের অর্থাৎ যে তুমি যে শব্দটা সৃষ্টি করেছো, সেই শব্দটার আর পুনরাবৃত্তি ঘটেনি। এখানে কি বলছে? দেখো, উৎস হতে শব্দ সৃষ্টি হয়ে কোনো প্রতিফলক পৃষ্ঠে বাধা পেয়ে ফিরে আসার ফলে যদি মূল শব্দের পুনরাবৃত্তি ঘটে, অর্থাৎ মূল শব্দটা যদি আবার শুনতে পাওয়া যায় বা শ্রোতা যদি আবার শুনতে পায়, তাহলে তাকে আমরা বলবো কি? তখন তাকে আমরা প্রতিধ্বনি বলবো। আচ্ছা, তাহলে শব্দের প্রতিফলন এবং শব্দের প্রতিধ্বনি, এই দুটো জিনিস আশা করি তোমরা বুঝতে পেরেছো। এক্ষেত্রে দেখো, শব্দের প্রতিধ্বনি হওয়ার জন্য কিছু শর্ত প্রয়োজন। যেমন, শব্দের প্রতিধ্বনি হওয়ার জন্য 0.1 সেকেন্ড স্থায়িত্বকাল দরকার। অর্থাৎ মানুষের শব্দানুভূতির স্থায়িত্বকাল হলো 0.1 সেকেন্ড। এই 0.1 সেকেন্ড একটা শব্দ তৈরি করার পরে 0.1 সেকেন্ড সময়ের ভিতরে যদি মূল শব্দটা প্রতিফলক পৃষ্ঠে বাধা পেয়ে আবার ফিরে আসে, তাহলে সেই শব্দটাকে আমরা শুনতে পাই না, আলাদাভাবে শুনতে পাই না। তাহলে অর্থাৎ যে প্রথমে যে শব্দটা করা হলো, সেই শব্দটার রেশ 0.1 সেকেন্ড পর্যন্ত আমাদের মস্তিষ্কে থেকে যায়। এই সময়ের ভিতরে অন্য কোনো শব্দ যদি আসে, সেই শব্দটাকে আমরা আলাদাভাবে ডিটেক্ট করতে পারি না বা আলাদাভাবে এটাকে বুঝতে পারি না। তাহলে এই জন্য ওইটাকে আমরা বলি কি? শব্দের প্রতিফলন। আর প্রতিধ্বনি হলো অবশ্যই কি হবে? যে মূল শব্দ যে তৈরি করলাম, সেই মূল শব্দ এবং যে আমরা পুনরায় যে শব্দটা পাবো, তার মধ্যবর্তী সময়ের ব্যবধান 0.1 সেকেন্ড হতে হবে। অর্থাৎ শব্দানুভূতির বা শ্রবণানুভূতির স্থায়িত্বকাল হলো 0.1 সেকেন্ড। এই 0.1 সেকেন্ড ব্যবধান প্রতিধ্বনি শোনার জন্য অবশ্যই মূল শব্দ এবং পুনরাবৃত্তি হওয়ার মধ্যবর্তী সময়টা 0.1 সেকেন্ড হতে হবে। আচ্ছা, এরপরে দেখো, বিভিন্ন মাধ্যমে শব্দের বেগ। মাধ্যম ভেদে শব্দের বেগের তারতম্য ঘটে। মাধ্যম ভেদে শব্দের বেগের তারতম্য ঘটে। কেন ঘটে? দেখো, শব্দের বেগটা আসলে মাধ্যমের ঘনত্ব, স্থিতিস্থাপকতা, এগুলোর উপরে নির্ভর করে। তো মনে করো আমরা তিনটা পদার্থ নিলাম, কঠিন, আরেকটি হলো তরল, আরেকটি হলো বায়বীয়। এখন কঠিন পদার্থের ঘনত্ব তরলের তুলনায় বেশি, যার কারণে কঠিনের কি শব্দের বেগ বেশি। তারপর হলো তরল, তারপর হলো বায়বীয়। হলো শব্দের বেগ। শব্দের বেগ হলো কঠিন পদার্থে সবচেয়ে বেশি থাকবে, তারপরে হলো তরল, তারপর হলো বায়বীয় পদার্থে। অর্থাৎ যার ঘনত্ব বেশি, তার সেই মাধ্যমে শব্দের বেগটাও বেশি হবে। এরপর চলে আসি আমরা বায়ুতে শব্দের
বেগ, তার আগে আমরা বেগ 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 হলো তাপমাত্রার উপরে নির্ভরশীল। বেগ, তাপমাত্রা বৃদ্ধি পেলে শব্দের বেগ বৃদ্ধি পায়, আবার তাপমাত্রা হ্রাস পেলে শব্দের বেগটা কি হয়, হ্রাস পায়। তো কিরকম দেখো, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ 330 মিটার পার সেকেন্ড। এটা তোমাদের পাঠ্য বইয়ে দেওয়া আছে। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ হলো 330 মিটার পার সেকেন্ড। এখন এই তাপমাত্রা পরিবর্তন হলে, তাপমাত্রা যদি পরিবর্তন হয়, অর্থাৎ মনে করো যে তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি পেলে, 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধিতে তাপমাত্রা, শব্দের বেগ বৃদ্ধি পাবে কত, শব্দের বেগ 0.6 মিটার পার সেকেন্ড বৃদ্ধি পায়। অর্থাৎ যদি 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি পায় তাহলে শব্দের বেগটা কত হবে, 0.6 মিটার পার সেকেন্ড এই হারে বৃদ্ধি পাবে। অর্থাৎ 0 ডিগ্রির সাথে 0তে হলো 330, তাহলে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ হবে কত, 330.6 মিটার পার সেকেন্ড। অর্থাৎ প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধিতে এই হারে বৃদ্ধি পাবে। এখন দেখো তোমাদের বইয়ে এটাকেই ঠিক অন্যভাবে তাপমাত্রাটাকে নির্ণয় করার একটা সূত্র দেওয়া আছে। আমি আজকে সেই সূত্রটা একটু তোমাদের প্রতিপাদন করে দেখাবো। দেখো, শব্দের বেগ পরম তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক। পরম তাপমাত্রা হলো কেলভিন স্কেলে যে তাপমাত্রা, সেটা হলো পরম তাপমাত্রা। তাহলে কি বলছে, শব্দের বেগ পরম তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক। শব্দের বেগকে আমরা ভি দ্বারা প্রকাশ করি, সমানুপাতিক √, কেলভিনের তাপমাত্রাকে আমরা বড় হাতের টি দ্বারা প্রকাশ করি। তো এটাকে আমরা ভি ইকুয়াল টু কে √টি লিখতে পারি। এখানে কে হলো কি, একটা সমানুপাতিক ধ্রুবক। তো এটা থেকে আমরা এভাবে লিখতে পারি v/√t ইকুয়াল টু কে। অর্থাৎ এখানে দেখো কে হলো একটা ধ্রুবক, অর্থাৎ v/√t শব্দের বেগ এবং তাপমাত্রার বর্গমূল যদি আমরা করি তাহলে একটা কি, প্রতি ক্ষেত্রে একটা নির্দিষ্ট সংখ্যা পাবো। ধ্রুবক মানে হলো প্রতি ক্ষেত্রে কি আমরা একটা নির্দিষ্ট সংখ্যা পাবো। এখন দেখো এখানে যদি তাপমাত্রাটা মনে করো, তাপমাত্রা হলো T1 আর T2, এবং এদের জন্য বেগ যথাক্রমে আমরা ধরে নিলাম V1 আর V2। এরকম যদি হয় তাহলে দেখো আমরা এভাবে লিখতে পারি v1/√T1 ইকুয়াল টু v2/√T2। কারণ কি, দেখো যেহেতু এটা ধ্রুবক, তাহলে v1/√T1 এর মানও কে আসবে, আবার v2/√T2 এর মানও কে আসবে। তাহলে দুইটার মান যেহেতু কে, তাহলে আমরা বলতে পারি এরা দুইজন সমান। তো এখন এটাকে দেখো, আমরা এটা এখানে ভাগ আছে, ওই পাশে গেলে কি হবে, গুণ হয়ে যাবে। তাহলে v1/v2 ইকুয়াল টু √T1/T2। আমরা এই সমীকরণটা ব্যবহার করে শব্দের বিভিন্ন তাপমাত্রায় শব্দের বেগ নির্ণয় করব। আসো আমরা 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ কত এটা বের করে ফেলি। এখানে দেখো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা T1, টেম্পারেচার প্রথম যে তাপমাত্রা T1 সেটা হলো 0 ডিগ্রি সেলসিয়াস।
ডিগ্রি সেলসিয়াস ইকুয়াল টু কত 273 কেলভিন। এরপরে হলো T2 হলো কত আমার আছে 30 ডিগ্রি সেলসিয়াস 30 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমরা এটাকে কিভাবে লিখতে পারি দেখো 30 ডিগ্রি সেলসিয়াস এটাকে আমরা লিখতে পারি 30 প্লাস 270 এত কেলভিন ইকুয়াল টু কত আসে 303 এত কেলভিন। আর আমাদের V1 অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগটা আমাদের জানা আছে কত 330 মিটার পার সেকেন্ড। আমরা বের করব হলো V2 অর্থাৎ 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ কত। তো এখন দেখো আমরা সূত্রটা বসিয়ে দিই V1 বাই V2 ইকুয়াল টু রুট ওভার T1 বাই T2 বা তাহলে কি হয় দেখো V1 বাই V2 ইকুয়াল টু রুট ওভার মান বসিয়ে দেই। T1 এর মান কত T1 হলো 273 ডিভাইডেড বাই 330। তো এখন V1 বাই V2 ইকুয়াল টু আমরা এটার মান বের করে ফেলি। root over bracket 273 divide 303 0.949 তো 0.95 বসিয়ে দিই আমরা। তো কত আসছে এটা 0.95 বা পাশে করি বা V2 into 0.95 equal to V1 বা V2 equal to V1 এর মান কত V1 হলো 330 আর আমার এটা এখানে গুণ আছে এটার পাশে গেলে কি হবে ভাগ হয়ে যাবে 0.95 equal to আমরা এবার একটু ভাগ করে দেখি কত হয় 330 ভাগ 347.66 এত মিটার পার সেকেন্ড। এটি হলো আমাদের এই 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা শব্দের বেগ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা বের করব এভাবে বিভিন্ন তাপমাত্রায় আমরা শব্দের বেগ আমরা নির্ণয় করতে পারবো। এরপর আমরা করব লাস্ট টপিক আমাদের প্রতিধ্বনির সমীকরণ। মনে করো একটি পাহাড়ের সামনে তুমি দাঁড়িয়ে এখানে দাঁড়িয়ে মনে করো এটা তুমি দাঁড়িয়ে শব্দ করলে শব্দটা এখান থেকে পাহাড়ে যাবে। যাওয়ার পরে প্রতিধ্বনি হওয়ার শর্ত হলো যে প্রতিধ্বনি শব্দ প্রতিফলক পৃষ্ঠে যে আঘাত করবে বা বাধা পেয়ে আবার শ্রোতার কাছে ফিরে আসবে এবং শ্রোতা যদি এটাকে আবার পুনরায় শুনতে পায় তাহলে সেটিকে আমরা বলবো প্রতিধ্বনি। তাহলে মনে করো তুমি এখানে দাঁড়িয়ে একটি পাহাড়ের সামনে দাঁড়িয়ে শব্দ করলে, তো শব্দটা অনুদৈর্ঘ্য তরঙ্গ আকারে পাহাড়ের কাছে যাবে, যে ধাক্কা খেয়ে আবার তোমার কাছে ফেরত আসবে এবং তুমি শব্দটাকে শুনতে পাবে, মূল শব্দটারই পুনরাবৃত্তি শুনতে পাবে। তাহলে কি হলো, আমরা ধরে নিলাম যে তুমি এবং পাহাড়ের মধ্যবর্তী দূরত্ব হলো d। তাহলে শব্দটা একবার পাহাড়ের কাছে গেল অর্থাৎ d দূরত্ব অতিক্রম করেছে, এরপরে আবার মূল শব্দটা আবার কি হবে, একবার গেল আর একবার ফেরত আসলো, তার মানে কি d আর একটা হলো d। তাহলে কি হয় 2d অর্থাৎ একবার গেল আর একবার আসলো, তাহলে দুটো যোগ করলে কি 2d হলো। এখন শব্দ সমবেগে চলে, আমরা জানি কি শব্দ হলো সমবেগে চলে অর্থাৎ সমান সময়ে সমান দূরত্ব
অতিক্রম করে। শব্দ সবসময় কি করে, সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে। যার কারণে আমরা এখান থেকে লিখতে পারি 2d ইকুয়াল টু কি, ভিটি। সমবেগের সূত্রটা আমরা জানি, দ্বিতীয় অধ্যায়ে আমরা শিখেছি ভিটি, এস ইকুয়াল টু ভিটি শিখেছিলাম। আর এখানে যেহেতু দূরত্বকে আমরা ডি দ্বারা প্রকাশ করব, তাহলে এখানে কি হলো, 2d ইকুয়াল টু কি হবে, ভিটি। এখন এই 2টাকে আমরা এই পাশে যদি নিয়ে যাই, তাহলে এটাকে আমরা লিখতে পারি d ইকুয়াল টু ভিটি বাই 2। আবার যদি আমরা এভাবে লিখি তাহলে কি হয়, v ইকুয়াল টু, এটাকে জাস্ট ঘুরিয়ে ফিরিয়ে লেখা আর কি, vt ইকুয়াল টু 2d। তাহলে t ইকুয়াল v ইকুয়াল টু কি হবে, v ইকুয়াল টু 2d বাই t। এটা হলো শব্দের প্রতিধ্বনির সমীকরণ, v ইকুয়াল টু 2d বাই t। এখানে একটা জিনিস অবশ্যই মনে রাখতে হবে আমাদের, সেটা হলো যে এই প্রতিধ্বনি শোনার জন্য এই টি এর মানটা অবশ্যই 0.1 এর থেকে বড় হতে হবে, ন্যূনতম 0.1, অথবা আর তার থেকে বেশি হলে তো ভালো, কিন্তু 0.1 এর কম যদি হয় সেক্ষেত্রে আমরা কিন্তু প্রতিধ্বনি শুনতে পাবো না, অর্থাৎ সেটা শব্দের প্রতিফলন হবে কিন্তু আমরা প্রতিধ্বনি শুনতে পাবো না, অর্থাৎ মূল শব্দটা পুনরায় আবার শুনতে পাবো না। এই সূত্রটা ব্যবহার করে আমরা আবার কুয়ার গভীরতাও নির্ণয় করতে পারি। কিভাবে দেখো, মনে করলাম এটা একটা কুয়া, সামান্য পরিমাণে পানি আছে, এটা এখান থেকে কেউ শব্দ করলো, তো শব্দ করলে এখান থেকে এই পর্যন্ত দূরত্বটা হলো কি, h। তো এখন h যদি হয়, আমরা একটু আগে কি করেছি, শব্দটা এখানে আসবে এবং আবার ফেরত যাবে, শ্রোতার কাছে আবার ফেরত যাবে বা উৎসের কাছে ফেরত যাবে। তাহলে কি হবে, h প্লাস h, একবার আসলো আর একবার গেল, তাহলে কি হলো, h প্লাস h ইকুয়াল টু কি হয়, vt, বা 2h ইকুয়াল টু vt। এটাকে আমরা লিখতে পারি h ইকুয়াল টু vt বাই 2, অর্থাৎ এ থেকে কুয়ার গভীরতা h হলো গভীরতা, অর্থাৎ এই যে এখান থেকে পানির উপরিতল পর্যন্ত যে উচ্চতা সেটা। তাহলে এ থেকে আমরা কি কুয়ার গভীরতা নির্ণয় করতে পারি এই সূত্রটা ব্যবহার করে। তো আজকে এই পর্যন্তই, আশা করি তোমাদের ভালো লেগেছে। পরে দেখা হবে, ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।